প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, স্মরণ, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জলরং ও কালি কলমের রেখাচিত্র সহ ৭২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এবার স্মরণ। আজ ১৩ নভেম্বর নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন। তিনি ১৯৪৮ সালের আজকের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জ থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একই সাথে ছিলেন ঔপন্যাসিক, ছোট গল্পকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। তিনি বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কথা সাহিত্যিক। জন্মদিনে আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে মোসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। ওই আমারে মারনের লাগা ওই রিপন গ্রুপের লাগা হাত পেলেছিল, আপনি জানেন? এই হালিম ভাই, এই তুমি এগুলো কি কইতাছো? আন্দাজে কথা কও। আন্দাজে কথা কই না রে মনসুর, আমি চাই না শুনি কথা কইতাছি। শোন, একদিন সব হিসাব ঠিক ঠিক ফেরত পেয়ে যাবি। ওরা বিপদে পড়েছে, বাড়িটা খালি আছে, শাকিলটাও নেই, ভালো ওরা থাকবে এখানে। বাড়ি খালি বলে তুমি শাকিলের অনুমতি ছাড়া ওদের থাকতে দেবে? হ্যাঁ, অনুরোধ রাখবো। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। আজ ১৩ নভেম্বর নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন। প্রিয় দর্শক, তাঁকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন নন্দিত অভিনেতা ডক্টর এজাজুল ইসলাম। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যেমনটি বলছিলাম দর্শককে, আজ আমাদের নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন এবং আজকের দিনটি আমাদের কাছে বিশেষভাবে বিশেষ। যার বই পড়ে আসলে আমরা বই পড়া শিখেছি, যার বই পড়ে আমরা মিসির আলী কিংবা হিমচরিত্র হারিয়ে গিয়েছি এবং সেই মানুষটির সাথে আপনি একটা লম্বা সময় কাটিয়েছেন। প্রচুর স্মৃতি কথা আছে তার সাথে আপনার। আজকের এই দিনটিতে তাকে নিয়ে স্মরণ করতে গেলে প্রথম কোন বিষয়টি আপনার মনে আসে? হুমায়ুন স্যারের কথা আসলে আমার প্রতিদিনই মনে পড়ে, প্রতি কাজে মনে পড়ে। যেমন যখন চেম্বারে যেয়ে বসি তখনও স্যারের কথা মনে পড়ে, কারণ পেশেন্ট নিয়ে, চিকিৎসা নিয়েও হুমায়ুন স্যার আমার সঙ্গে অনেক কথা বলতেন এবং মানে ডাক্তার হিসাবে উনি আমাকে অনেক বিশ্বাস করতেন। হয় না যে চিকিৎসার প্রতি একটা বিশ্বস্ততা, আমার প্রতি ওনার সেই বিশ্বস্ততা ছিল। স্যার অসুস্থ হলে আমাকে বলতেন যে ডাক্তার আমার এই সমস্যা, এবং আমার মতো অতি ক্ষুদ্র একজন চিকিৎসকের চিকিৎসা উনি নিতেন। এটা আমার কাছে অনেক বড় ভাগ্য মনে হতো। চেম্বারে গেলেও স্যারের কথা মনে হয়, শুটিংয়ে গেলে তো সব সময় মনে হয় যে একটা ডায়লগ যখন বলছি তখন যখন ডায়লগটা পছন্দ হয় না তখনই স্যারের কথা মনে হয়। স্যার লিখতেন। হ্যাঁ, তো আসলে মানে স্যারের নাটকে, স্যারের ছবিতে অভিনয় করতে হয় না। আমার মনে হয় স্যার যে কথাগুলি লিখে দিতেন সেগুলি বললেই শ্রেষ্ঠ অভিনয় হয়ে যেত। অনেকে আমাকে তখন বলতেন যে আপনি অনেক ভালো অভিনয় করেন কিভাবে। আমি
সোজাসুজি উত্তর দিতাম যে আমি মোটেও ভালো অভিনয় করি না। হুমায়ুন স্যার আমাকে যেভাবে কথাগুলি বলতে বলেন সেভাবে বলবার চেষ্টা করি। জি এবং স্যারও বলতেন, মাঝে মধ্যে তো কেউ আমরা অতি অভিনয় করে ফেলতাম, তখন স্যার বলতেন যে অভিনয় করবে না, আমি যা লিখেছি যা বলতে বলছি তুমি শুধু সেটুকু বলে দাও, তোমার দায়িত্ব এটা। মানে অভিনয় না করাটাই কিন্তু সবথেকে বড় অভিনয়। একদম। এবং স্যার বলতেন যে দর্শককে হাসানোর দায়িত্ব তোমার না, আমার। তুমি শুধু আমার কথাগুলি বলে দেবে, স্পষ্ট করে বলে দেবে যেন দর্শক বুঝতে পারে। এ তো ছিল একজন নির্মাতার জায়গা থেকে আপনার, মানে আপনি একজন অভিনয় শিল্পী হিসেবে তাকে নির্মাতার চোখে যেভাবে দেখেছেন, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আপনি হুমায়ুন আহমেদ স্যারকে কিভাবে দেখেছেন? ব্যক্তি মানুষ হিসেবে অনেকেই স্যারকে মনে করতেন যে খুব রাগী মানুষ, খুবই কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু আসল বিষয়টি ছিল একদম উল্টো। স্যার যে কত কোমল মনের মানুষ ছিলেন এটা ওনার সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে মিশেনি তারা বলতেই পারবে না। একজন মানুষকে উনি প্রচণ্ড ধমক দিচ্ছেন, কিন্তু সেই ধমকের ভেতরে যে কত ভালোবাসা এটা বুঝবার ক্ষমতা সবার ছিল না। আসলে একজন মানুষকে চিনবার জন্য, ইভালুয়েট করবার জন্য ওই মেধাটুকু লাগে, কিন্তু আমি মনে করি অবশ্যই সবাই মানে মেধাহীন মানুষ, মেধাবী মানুষকে চিনতে পারবেন না। আমাদের একজন বিখ্যাত শিল্পী, ছোট্ট একটা গল্প বলি, ওনাকে স্যার একটা ধমক দিলেন। উনি খুব মানে শুটিং হচ্ছিল, তো উনি হঠাৎ করে শাউট করলেন, অনেক সিনিয়র আর্টিস্ট, যে আমাকে যেতে হবে, কেন দেরি করাচ্ছ? তো স্যার বসেছিলেন এক কোনায়, স্যার কথাটা শুনলেন। শুটিং টোটাল বিষয়টি দেখাশোনা করতে কিন্তু স্যারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্যার বসা, স্যার ডিরেকশনও দিচ্ছেন না। তো স্যার শুনে তারপরে উঠে চলে গেলেন, যে আমাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন যে ডাক্তার ওনাকে চলে যেতে বলো, আচ্ছা দরকার নেই, ওনার শুটিং আজকে করব না, ওনার যেহেতু ব্যস্ততা। এবং খুবই কঠিনভাবে বললেন। তো এরকম শ্রদ্ধাভাজন একজন মানুষ, আমি তাকে যেতে বলবো, আমারই সংকোচ লাগছিল খুব। তারপর স্যার বলেছেন, তা আমি দাঁড়িয়েছিলাম চুপ করে। তো স্যার বললেন যে তোমাকে কি বললাম, কেন দাঁড়ায় আসো, যাও। তা আমি গেলাম। তা আমি যে আর বললাম না ওনাকে যে স্যার রাগ করেছেন, বললাম যে ভাই আপনার ব্যস্ততা আছে আজকে। স্যার বললেন যে চলে যেতে, পরে এক সময় আপনার কাজটা করে নেব। আচ্ছা ওই দিন উনিও কোনো কারণে, হয় না মানুষের একটা অশান্তি থাকে, তো আমরা সবাই কোনো না কোনো সময় কষ্টে থাকি, দুঃখে থাকি, তখন কিন্তু দেখা যায় ভদ্রতা অতটা রক্ষা করে চলা যায় না। উনিও ব্যাগটা নিয়ে চলে গেলেন। উনি চলে গেলেন, শুটিং বন্ধ, স্যারের রুমে বসা। আমি শেষ করে তারপর স্যারের কাছে গেলাম। এই জন্য গেলাম যে এখন শুটিংটা কি হবে। আমি মানে যেহেতু ওই ম্যানেজারিয়াল কাজটা আমাকে করতে হতো, আমি স্যারের কাছে গেলাম। যাওয়ার পরে স্যার আমাকে বলছেন যে, ওনার নাম ধরে বললেন যে অমুক ভাই কি চলে গেলেন? আমি বললাম জি স্যার, আপনি তো চলে যেতে বললেন। আমি বলতে চাচ্ছিলাম না, পরে রাগ করলেন আপনি। আমিও স্যারকে এটা বোঝালাম যে স্যার আপনি বলার সঙ্গে সঙ্গে আমি যাইনি, আপনি রাগ করার পরে আমি গেছি। আমি বললাম স্যার আমি তো যেতে চাইনি, আপনি ধমক দিলেন, মাথা নিচু করে সব বলছি এরকম করে, আপনি ধমক দিলেন, পরে আমি গেলাম স্যার। উনি চলে গিয়েছেন। স্যার মাথা নিচু করে বসে আছেন। আমি স্যারের দিকে তাকাচ্ছি, স্যারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তারপর আমাকে বললেন যে আমি বললাম আর উনি চলে গেলেন। মানে অভিমানী ছিলেন অনেক, আবেগী। তারপর স্যার কাঁদতে কাঁদতে, মানে হাউমাউ করে না, চোখের পানি পড়ছে, আর স্যার বললেন যে উনি সব ভুলে গেলেন যে ওনাকে আমি কত মায়া করি। আহারে। তারপর যেটা বললেন সেটা আমি বলবো না। এক সময় উনি অনেক বিপদে পড়েছিলেন, সেই শিল্পী আমাদের শ্রদ্ধাভাজন, এবং স্যার তাকে অনেক উপকার করেছিলেন। জি। স্যারের চোখে পানি পড়ছে, স্যার চোখটা মুছতে মুছতে বললেন যে ডাক্তার, মানুষ এরকম কেন হয়, কিভাবে সব ভুলে যায়। গেল, চোখের পানি মুছলেন। তুমি কাল সকালে যাবে, ওনাকে নিয়ে আসবে। আচ্ছা। আমার অবস্থা
কোথায় নুহাশ পল্লী, কোথায় তার বাসা, বাসার কথাও বলবো না, বললে চিনে ফেলবেন। সকালবেলা উঠে আমি রওনা দিলাম তার বাসায়, এবং কি প্রেম দেখেন, কি ভালোবাসা দেখেন। যে আমি যখন গেলাম সেই শিল্পীর বাসায়, দরজা নক করলাম, ভাবি দরজা খুললেন, আমি ড্রয়িং রুমে বসা। তো ভাবি বলেন, কি ব্যাপারে এজাজ, কেন আসছো? আমি বললাম যে ভাইকে নিয়ে যেতে এসেছি। না, নিয়ে যেতে এসেছি বলিনি, হ্যাঁ। আমি বললাম একটু ভাইকে বলেন যে আমি আসছি। আচ্ছা। কারণ আমি তো জানি উনিও হয়তো বা রেগে আছেন। বসে আছি বসে আছি বসে আছি, ভাবি আমাকে বিস্কিট আর চা দিলেন। আচ্ছা। চা বিস্কিট খাওয়া শেষ হচ্ছে, ভাই আসছেন না। তো আমি তখন একটু একটু বললাম, ভাবি আমি বসে আছি কিন্তু ভাই কোথায়? হ্যাঁ। একটু পরে ভাই ব্যাগ ট্যাগ নিয়ে আসলেন। ও, বুঝছি তো, যাইতে হবে, চলো। রেডি রেডি হয়ে চলে আসছে। এই মানে উনিও চেনেন, উনি চলে আসলেন, ওনাকে নিয়ে মানে হসপিটালে এটা আসলেন। কিন্তু শুধুমাত্র একজন নির্মাতার সাথে একজন শিল্পীর আমি সম্পর্ক একজন না। মানুষ হুমায়ুন স্যারের কথা হ্যাঁ, বলছি, সেটাই। যে একজন মানুষ হুমায়ুন স্যারের কথা বলছি, যে একজন তার যারা যে তাকে ভালোবাসা বা কঠিন মায়া মানুষ হিসেবে মমতা। জানতো, অহংকারী মানুষ হিসেবে অনেকে বলতেন যে উনি খুবই অহংকারী। আমি বলতে শুনেছি, এটা আমার কথা না, উনি খুবই রাগী লোক। কিন্তু উনি যে কত নিরহংকার এবং কত কোমল মনের মানুষ, এটা অনেকেই যার সঙ্গে দীর্ঘ সময় ছিলেন না তারা বলতে পারতেন না। বলতে পারবেন কিন্তু না। আমি জানি হুমায়ুন স্যার যত কঠিন তার চাইতে বেশি কোমল। আপনার লেখা বই হুমায়ুন স্যারের স্মৃতি কথা নিয়ে, আমার হুমায়ুন স্যার, এই বইটাতে কোন স্মৃতি কথাগুলো মূলত উঠে এসেছে? স্যারের সঙ্গে কাটানো এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মানে যতগুলি স্মৃতি হয় না যে সবসময় সব কিছু মনে আসে না, এই যে এখন এটা কিন্তু এখনই মনে হলো, হ্যাঁ হ্যাঁ, তো এটা এখন মনে হচ্ছে যে এটা তো লেখা হয়নি। জি। হ্যাঁ, তো এরকম মানে গতবার যতগুলি স্মৃতি কথা মনে হচ্ছিল ততগুলি লিখেছিলাম। এই বইমেলায় আরও 2টি বই লেখা শেষ করেছি। এবার আগের একটি আর এবারের 2টি, 3টি বই এবার বইমেলায়। আমার বইগুলি সবই সময় প্রকাশন থেকে বের হয়। আপনার যে লেখক সত্তা বা আপনার যে লেখনী, সেখানে কি হুমায়ুন স্যারের কোনো প্রভাব আছে? আমার মনে হয় লেখার ক্ষমতা আমার নেই, হয়তোবা স্যারকে নিয়ে যখন ভাবি, স্যারকে নিয়ে যখন লিখি, তখন আমার মনের সর্বোচ্চ আবেগটুকু কাজ করে, শ্রদ্ধাটুকু কাজ করে, ভালোবাসাটুকু কাজ করে। সেজন্যই হয়তোবা মূর্খ লেখকের লেখা ভালো হয়ে যায়। মানে যে লিখতে পারে না, একজন গাধা লেখক, সেও মনে হয় স্যারকে নিয়ে লিখতে গেলে তার লেখাও একটু ভালো হয়। আমার মনে হয় সে কৃতিত্বটাও হুমায়ুন স্যারের, আমার না। আসলে আজকে তো হুমায়ুন স্যারের জন্মদিন। সাধারণত স্যার তার জন্মদিন কিভাবে পালন করতেন? স্যার অনেক মানে উচ্ছ্বাস করেই পালন করতেন, বেশ আয়োজন করে পালন করতেন। আগের দিন থেকেই বাসার লোকজনের সমাগম, খাওয়া দাওয়া, গল্প আড্ডা সব। সেটা কি নুহাশপল্লীতেই হতো? মাঝে মধ্যে নুহাশপল্লীতে হতো, প্রায় সময় স্যারের বাসায় হতো, আচ্ছা। ধানমন্ডিতে। তো আমি তো ওই সারাদিন চেম্বার করে, আমার তো রোগী দেখা একেবারে এমন, সেই মানে বলবো পেশা এবং নেশা দুটার যে কম্বিনেশন, সেটা আমি একদিন চেম্বারে না গেলে আমার ভালো লাগে না, আসলে অস্থির লাগে। আচ্ছা। এবং মনে হয় কোন রোগীটা কোথা থেকে আসলো, দেখতে পেলাম না, এরকম মনে হয়। তো আমি সারাদিন রোগী দেখে সন্ধ্যার পরে স্যারের বাসায় আসতাম, মোটামুটি একদম শেষের দিকে আসতাম। তো আমার কাজ ছিল জন্মদিনে স্যারের বাসায় ঢুকে স্যারের পা ছুঁয়ে স্যারের কাছ থেকে দোয়া নেওয়া, এটাই নিতাম সব সময়। জি। হুমায়ুন অনেক স্যারের সাথে আপনার শেষ কবে দেখা হয়েছিল? শেষ দেখা হয়েছিল স্যার যখন ক্যান্সারে আক্রান্ত নিউ ইয়র্কে, তখন উনি নুহাশপল্লী দেখবার জন্যই মাঝখানে একবার এসেছিলেন। তখন স্যারের সঙ্গে 2বার দেখা করেছিলাম। প্রথমবার দেখা করলাম, সেবার স্যারের জন্য ইলিশ মাছ নিয়ে গেলাম। স্যার ইলিশ মাছ খুব পছন্দ করতেন, এবং এটা একেবারেই মানে অবান্তর কথা না, আমার কেনা ইলিশ মাছ স্যার পছন্দ করতেন, কারণ আমি খুব ভালো বাজার করতে পারি। আমি ক্লাস 5 থেকে বাজার করি। আচ্ছা। হ্যাঁ, তো আমি মাছ চিনি। এখন আমি ইলিশ মাছ দেখে বলতে পারবো কোনটা আসলে ভালো, কোনটা খারাপ। তো আমি মাছ কিনে বাসায় নিয়ে গেলাম, বউকে বললাম যে মাছের মাথা আর লেজটা তুমি রেখে দাও, এটা আমরা খাবো, মাঝখানের টুকরাগুলি দাও স্যারের জন্য। আচ্ছা। তো নিয়ে গেলাম স্যারকে তো সামনাসামনি দিতে পারি না, রান্নাঘরে দিয়ে আসলাম ম্যানেজারকে।
তারপর পরে ম্যানেজার আমাকে বলল যে স্যার যখন ইলিশ মাছ খাচ্ছিলেন তখন খেতে খেতে বলছিলেন যে ইলিশ মাছ কে কিনেছে। আমি কিন্তু স্যারকে বলিনি যে স্যার আমি মাছ নিয়ে এসেছি। তো ম্যানেজার বললো স্যার ডাক্তার সাহেব কিনেছে। হ্যাঁ, ডাক্তার অনেক ভালো ইলিশ মাছ চেনে। এই একবার গেলাম, শেষবার স্যারের সঙ্গে শেষ কথা, সেবার নিয়ে গিয়েছি শিং মাছ। আচ্ছা, স্যার শিং মাছও পছন্দ করতেন। তো শিং মাছ নিয়ে গেলাম নুহাশপল্লীতে, দেখি স্যার নুহাশপল্লীর ওই গাছের গজারি বনের মাঝে বসে গাছের মানে কিছু আগাছা কাটছেন, কিছু গাছকে মানে ছেটে ফেলে দিচ্ছেন, এই কাজগুলি করছেন। কাজ করছে সবাই, স্যার বসে বসে দেখছেন। তো আমি ওই আবার শিং মাছ রান্নাঘরে দিয়ে স্যারের পাশে এসে দাঁড়ালাম। তো স্যার শুধু আমাকে বললেন যে মাথা ঘুরে দেখলেন, দেখে বললেন ডাক্তার নাস্তা করে যাবে। তো তখন নুহাশপল্লীতে এত ভিড়, অনেকেই আমি দেখলাম মানে স্যারের বাংলোর সামনে জুতা আর স্যান্ডেল দেখে বুঝলাম যে বাংলোর ভিতরে কত মানুষ। আমি আর নাস্তা করিনি। স্যার যখন একটু পরে চেয়ার থেকে উঠে গেলেন, আমি একটু পরে চলে আসলাম। এই স্যারের সঙ্গে শেষ দেখা। আর স্যারের শেষ কথা, স্যার বললেন যে ডাক্তার নাস্তা করে যেও। এই তারপর দেখা হয়। তারপর তো স্যার আর দেখা আমরা আসলে কেউ বুঝতে পারি না যে এটাই একটা মানুষের সাথে আমাদের শেষ দেখা, এবং সেই মানুষটা যদি হয় প্রিয় মানুষ। আমি যখন শেষ দেখা করতে গিয়েছি তখন আমি জানি যে স্যারকে আর দেখতে পাবো না, কারণ আমি তো সব রিপোর্ট জানতাম। অনেকে অনেক কথা বলছিল, কিন্তু আমি তো জানতাম যে নিশ্চিত মৃত্যু, স্যারের বাঁচার কোনো পথ নেই। বলছিলাম যে স্যারের বইগুলো নিয়ে চলচ্চিত্র কোনোভাবে করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে আপনার কখনো এই ব্যাপারে আগ্রহ আছে বা আপনি কখনো চেয়েছেন? না, আমি চাইনি, কারণ অত বড় সাধ্য আমার নেই, অত বড় মেধাবী মানুষকে ইভালুয়েট করার ক্ষমতা আমার নেই, একদম না। হুমায়ুন স্যারের উপন্যাস নিয়ে ছবি বানাবো ও যোগ্যতা আমার নেই। কিন্তু যোগ্য মানুষ দেশে আছেন, দেশে অনেক যোগ্য পরিচালক আছেন, অনেক যোগ্য নির্মাতা আছেন, যারা স্যারের উপন্যাস নিয়ে আমি মনে করি যথাযথভাবে ছবি বানাবার যোগ্যতা রাখেন। যেরকম আমাদের অনিমেষ আছে, উনি স্যারের একটি নাটক বানিয়েছিলেন। তো ওই সময় আমি ছিলাম না, কিন্তু অনিমেষ দা আমাকে বলেছেন যে স্যার আমার নাটকটা দেখবার পরে বলেছিলেন যে অনিমেষ, তোমাকে আমি পারমিশন দিয়ে গেলাম, তুমি আমার যে কোনো উপন্যাস নিয়ে ছবি বানাবে, তোমার সে যোগ্যতা আছে। তো আমি একজনের কথা বললাম, এরকম অনেকেই আছেন যারা হুমায়ুন স্যারের উপন্যাস নিয়ে ছবি বানাবার যোগ্যতা রাখেন। কেন বানাচ্ছেন না, কেন বানানো হচ্ছে না, সে বিষয়গুলি আমি বিস্তারিত জানি না, সুতরাং হুট করে মন্তব্য করাটা ঠিক হবে না। আপনার মানে হুমায়ুন স্যার চলে যাওয়ার পর আমরা আপনাকে পর্দাতে মানে উপস্থিতি খুব একটা দেখিনি, এর কারণটা কি? কারণটা হচ্ছে যারা ছবি বানান, যারা নাটক বানান, তারা হয়তোবা তাদের প্রয়োজনীয় চরিত্রের মধ্যে আমার প্রয়োজন বোধ করেননি, সেজন্য। কিন্তু অনেক স্ক্রিপ্ট আপনি ফিরিয়েও দিয়েছেন। না, সেগুলি ফিরিয়ে দেবার মতোই যেগুলি ফিরিয়ে দিয়েছি। কারণ বিষয়টা হচ্ছে কি যে আমি ডাক্তারি করে যে পয়সাটা পাই, অভিনয় করে সে পয়সা পাই না। জি, অভিনয় করে শান্তিটুকু পাই। মানে এখন পর্যন্ত আমি এটা অহংকার করেই বলি যে আমি সেই অভিনেতা যে প্রত্যেক দিন কাজ করে অর্থ লোকসান করে অভিনয় করি। আমি রোগীদের কাছ থেকে সামান্য পয়সা নেবার পরেও যেটুকু আমার উপার্জন, তার চেয়ে কম উপার্জন আমার অভিনয়। জি। তো সেই কম উপার্জন অর্থাৎ সেই লোকসান মেনেই আমি অভিনয় করি। তো যদি অভিনয় করে মনের শান্তিটুকুই না হলো, তাহলে কেন করব? মানে কি ব্যাপারটা এরকম যে যেই চরিত্রগুলো আপনাকে এত অনেক ভালো চরিত্র দিয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য যে সে ভালো চরিত্রে আমি সুযোগ পাচ্ছি না। অবশ্যই পরিচালকরা আমাকে নেবার প্রয়োজন মনে করছেন না, আবার যারা প্রয়োজন মনে করছেন তাদের সেই চরিত্রগুলি আমার পছন্দ হচ্ছে না। আমার শুরু থেকে এই বৈশিষ্ট্য ছিল, আমি সবসময় ভালো কাজের জন্য ছুটে বেড়াই আর খারাপ কাজ ফেলে দিয়ে যাই। খারাপ কাজ আসলে ফিরিয়ে দিই, আর ভালো কাজের জন্য হাহাকার করি। আপনি খুব ভালো ডিরেক্টর, ভালো কাজ করেন, আমি আপনাকে বলবো যে স্যার আমাকে একটু সুযোগ দেন। জি। আর আপনি ভালো কাজ করেন না, আপনি আমাকে রিকোয়েস্ট করছেন, আমি বলবো মাফ করেন।
এটা আমার ক্যারেক্টারিস্টিক্স একদম, মানে ভালোর পেছনে ছুটি, খারাপটা ত্যাগ করি এখন পর্যন্ত। এ মাসেও ত্যাগ করেছি, এ মাসেও খারাপ কাজ ত্যাগ করেছি, মানে আমার কাছে খারাপ, হয়তো অনেক ভালো, হয়তো অনেক ভালো, কিন্তু আমি তো মানে আপ রুচি সে খানা, হ্যাঁ, মানে নিজের মানদণ্ডে যেটা মনে হচ্ছে ভালো কাজ সেই অনুযায়ী কাজ যেটা করা। ভালো মনে হয়। আর এটাও জানি যে যা পেয়েছি এর চেয়ে বেশি কিছু পাওয়ার সম্ভাবনা এবং যোগ্যতা আমার নেই। একটি বিষয় হুমায়ুন আহমেদ স্যারের যেটা এখনো পর্যন্ত আপনাকে ভীষণভাবে মুগ্ধ করে রাখে, সেটা কি? স্যারের সবকিছু, সবকিছু। স্যারের উপন্যাস, স্যারের মানবিক আচরণ, স্যারের স্নেহ, স্যারের সঙ্গে কাটানো সময়, স্যারের সঙ্গে যেভাবে নাটক করেছি, ছবি করেছি, এরপরে তো আমার এফডিসির ছবি প্রায় 40টার মতো, চ্যানেলের ছবি 10 থেকে 12টা, অর্থাৎ 50টির বেশি ছবি আমি এ পর্যন্ত করেছি। কিন্তু ওই যে স্যারের সঙ্গে সেই শ্রাবণ মেঘের দিন, সেই দুই দুয়ারি, সেই শ্যামল ছায়া, সেই আমার আছে জল, ওই আনন্দ তো কোথাও পাইনি। শেষ একটি ছবিতে আনন্দ পেয়েছি, এটা রাজকুমার। রাজকুমার, এটা হিমেল আশরাফের ছবি। আমি হিমেল আশরাফকে বলেছি যে আমি বহুদিন পর মনে হলো যে আমি অভিনয় করলাম, ছবিতে অভিনয় করলাম। হিমেল আশরাফকে বারবার বলেছি, ছবি শুটিং তো নিউ ইয়র্কে হয়েছে, তো আমি প্রতিটি সিনের পর হিমেল আশরাফকে বলেছি যে ভাই অনেক দিন পর অভিনয় করে শান্তি পেলাম। আসলে এবং দর্শকরাও আমাকে টেলিফোনের পর টেলিফোন, আগে যেটা হুমায়ুন স্যারের নাটক করে ছবি করে যেটা পেতাম, অসংখ্য টেলিফোন পেতাম, রাজকুমার মুক্তি পাওয়ার পর ঠিক সেরকম অসংখ্য টেলিফোন পেয়েছি এবং শুনেছি যে সিনেমা হল তালিতে ফেটে গিয়েছে। একজন শিল্পীর সবথেকে বড় প্রাপ্তি এটাই যে কাজ করে আমি তৃপ্তি পাচ্ছি, এবং সেটার জন্য একজন শিল্পী কাজ করে যায়। সেজন্য হয়তো আপনার এই ডক্টর প্রফেশনটার পাশাপাশি অভিনয়টা করে যাওয়া, এবং আমরা আসলে আপনাকে নিয়মিতভাবে পর্দায় দেখতে চাই, এবং সেটা অবশ্যই ভালো কাজের মাধ্যমে। আজকে একটি বিশেষ দিনে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমার অনেক বড় কৃতজ্ঞতা এনটিভির প্রতি, যারা হুমায়ুন স্যারকে মনে করেছেন হুমায়ুন স্যারের জন্মবার্ষিকীতে। আমি সবসময় স্যারের কোনো অনুষ্ঠানে যদি কেউ ডাকে ছুটে আসি, এখন সবাই ডাকে না, এনটিভি ডেকেছে, খুব ভালো লেগেছে যে এনটিভি এখনও হুমায়ুন স্যারকে মনে রেখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।